বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের এই মুহূর্তে অনলাইনে আছো, যারা হচ্ছে যে খুবই অধীর আগ্রহে আছো, আমি আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমি একটু ব্যস্ত এবং আমি একটু গ্রামের বাড়িতে চলে আসছি, যার জন্য তোমাদের সাথে আমি বোর্ডে বা হচ্ছে তোমাদের টাইম টু টাইম কানেক্ট হতে পারতেছি না। সো তোমাদের যেহেতু পরীক্ষা চলতেছে এবং পরীক্ষাটা খুব দ্রুত এবং 7 তারিখে তোমাদের পরীক্ষা আছে, তো আমি চাইলে একটু লেট করে দিতে পারতাম, বাট হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমি যেখানে যে জায়গায় আছি সেখান থেকে তোমাদের সাজেশনটা দেওয়া উচিত। তো তোমরা সবাই রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রে আমি আজকে ফাইনাল তোমাদেরকে চূড়ান্ত সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। তোমরা যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছে সবাই হচ্ছে জানাবো আমাকে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, এবং তোমরা সবাই লাইভটা একটু শেয়ার করে দাও তোমাদের টাইম লাইনে বা তোমাদের ফ্রেন্ডদের মাঝে, তোমাদের যারা হচ্ছে কাছের বা দূরের বন্ধু বা বান্ধবী আছে সবার সাথে আমাদের এই বইটা যাদের কাছে আছে বইটার সাথে আমি আজকে বইটা থেকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি মাত্র 5 থেকে 7টি প্রশ্ন দিব, যে প্রশ্নগুলো তোমাদের 100% আসার সম্ভাবনা রয়েছে। দেখো, আমাদের সাজেশন নেই, অনেকেই বলে যে আমাদের এখানে অনেক প্রশ্ন পড়তে হয়। আসলে কি অনেক প্রশ্ন পড়তে হয় সেটা আমি আজকে লাইভে তোমাদেরকে শর্ট করে দেখিয়ে দিব, এবং এখান থেকে কমন আসবে সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আল্লাহ পাক যদি রহমত করে ইনশাল্লাহ তো তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তো তোমরা সবাই একটু দ্রুত লাইভে শেয়ার করে ফেলো, এবং তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে, বন্ধু বান্ধবী আছে, তাদের মাঝে একটু শেয়ার করে দাও। মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে সেখানে তোমরা একটু শেয়ার করে দাও। শেয়ার করে তোমরা একটু ডান লিখে কমেন্ট করো। আমরা অনেকক্ষণ তোমাদেরকে অপেক্ষা করিয়েছি, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমি গ্রামের বাড়িতে, দেখো আমার এখানে বোর্ড নাই, আমি যাচ্ছি যে আমার গ্রামের বাড়িতে, আমার বাড়িতে এখান থেকে লাইভটা নিচ্ছি। সো আমি তোমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি আজকে দাগিয়ে দিচ্ছি। আমি ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের কমন আসার মতো, ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে সেদিন ক্লাসে নিয়েছি, 1,15,000 ভাই বোন আমাদের এই ক্লাসটা করেছো। 1,15,000 ভাই বোন সেই ক্লাসটা করেছো। সো এইখানে আমি ক বিভাগের জন্য যে 23টা প্রশ্ন দিয়েছি, এই 23টা প্রশ্ন থেকে তোমরা মিনিমাম 5-7টা প্রশ্ন খুবই কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সাবজেক্টটার নাম হচ্ছে বাংলাদেশের সরকার এবং রাজনীতি। তো বাংলাদেশের সরকার এবং রাজনীতি নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নগুলো আসবেই আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসার সুযোগ নাই। ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি। সিফাত কেমন আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ। নাহিদা লিখেছে সোশ্যালজি 4th এর সাজেশন দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের পেজে মেসেজ করলে হবে। আব্দুল মান্নান লিখেছে কুষ্টিয়া থেকে। আফসানা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আরিফ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। জয় মাহমুদ রাজশাহী থেকে। সুমি ইসলাম খুলনা থেকে দেখছি, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি। বিভু চক্রবর্তী কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। বাকি 7টা দিবেন বলছিলেন, হ্যাঁ আজকে সবগুলা দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু লাইকটা একটু বেশি বেশি শেয়ার করো, একটু লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই দেখতে পারে। ঠিক আছে? লাইভটা একটু তোমরা একটু শেয়ার করো। তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারো, এবং লাইভটা একটু লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা বেশি সময় নিব না, খুব শীঘ্রই শুরু করে দেবো। তোমরা একটু লাইক বাটনে হিট করো, সবাই লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই ক্লাসটা থেকে উপকৃত হয়। আমরা পর্যায়ক্রমে তোমাদেরকে ধারাবাহিকভাবে এভাবে ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করবো। আজকে 5 তারিখ, কালকে 6 তারিখ, 7 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। এরপর তোমাদের সমাজ বিজ্ঞান, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, তারপর হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র, চতুর্থ পত্র, এভাবে প্রত্যেকটা পার্টের সাজেশন আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা সবাই রেগুলার লাইভে যুক্ত হবা। আর আমাদের বইটা যাদের কাছে আছে বইটার সাথে রাখবা, অথবা আমি যে প্রশ্নগুলো বলবো তোমরা খাতার মধ্যে নোট করবা। খাতা কলম লাগবে, আজকে একটু খাতা কলম লাগবে, যেহেতু আমার বোর্ড নাই পেছনে। আজকে যেহেতু বোর্ড নাই, তোমরা অবশ্যই খাতা কলমে নোট করার চেষ্টা করবা। যেহেতু আজকে বোর্ড নাই, তোমরা অবশ্যই খাতা কলমে নোট করার চেষ্টা করবা। ঠিক আছে? ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। আল্লাহ পাক যদি রহমত করে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে, আমরা সেই প্রত্যাশা করি, সেই আশা করি। তো তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, ক বিভাগের সাজেশন গুলা কি আরো রিপিট করার কোনো দরকার আছে? ক বিভাগের সাজেশন গুলা কি কোনো রিপিট করার কোনো দরকার আছে কিনা একটু জানাও। তোমাদের সাজেশন তো আমি এর আগে দিয়ে দিয়েছি। এখন যদি বলো স্যার রিপিট করেন তাহলে রিপিট করব, আদারওয়াইজ আমি রিপিট করব না, যেহেতু তোমাদের এটা সাজেশন আরো একবার আগে দিয়ে দিছি। বুঝছো?
যদি বলো যে স্যার আবার রিপিট করেন তাহলে রিপিট করব, ঠিক আছে। আচ্ছা তোমরা তাহলে আমাদের ক বিভাগের সাজেশনগুলো রিপিট করার দরকার নাই, আমরা হচ্ছে খ এবং গ বিভাগের সাজেশন দিব। তবে কয়েকটা প্রশ্ন আছে আমি ক বিভাগ থেকে একটু অ্যাড করি। তোমাদের 23টা প্রশ্ন দিয়েছিলাম, আমি বলেছিলাম আর 7টা প্রশ্ন তোমাদেরকে দিব। আমি তোমাদেরকে 23টা প্রশ্ন দিয়েছিলাম, আর 7টা প্রশ্ন দিলে মোট 30টা প্রশ্ন হবে। এই আমার 7টা প্রশ্ন তোমরা একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। আমি আর কয়েকটা প্রশ্ন, আচ্ছা আর কয়েকটা রিপিট করবো না, জাস্ট হচ্ছে আর 7টা প্রশ্ন দিচ্ছি। এই 7টা প্রশ্ন দেখে তোমরা হচ্ছে যে একটু নোট করে নেবা, ঠিক আছে, কষ্ট করে। আচ্ছা প্রশ্ন হচ্ছে কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়, বলতে পারবা কেউ? কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়, এই প্রশ্নটা একটু তোমরা লেখো খাতার মধ্যে। কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়? 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন তোমরা একটু সবাই নোট করো। কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়? কে কে বলতে পারবা একটু জানাও তো দেখি। একবার বলেন স্যার, আমি আগে বলেছিলাম। আচ্ছা তারেক সালাম দিয়েছো, কমা নিয়েছে, এনেছি প্রথম থেকে একটা এরকমটা আশা করি নাই, কি বলছো বুঝি নাই। এখন এখন ভালো হতো 2-3 মাস ধরে ক্লাস করে আসছি আপনার, প্লিজ স্যার বাকি পরীক্ষা পরীক্ষাতে দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, আমি পরীক্ষার আগে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা তাহলে বাংলাদেশের যে সংবিধান, ঠিক আছে, এটা কত তারিখ থেকে কার্যকর করা হয় তোমরা কে কে জানো? অনেকেই উত্তর দিয়েছো 1956 সাল। 1956 সালে মিষ্টি মেরে গেছো। 2010 হয় নাই, আখি খানম। আচ্ছা 23টা দিয়েছি। এখন বাকি আমরা 24 নাম্বার প্রশ্নে আসছি। খ বিভাগের প্রশ্ন দিচ্ছি। খ বিভাগ প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন, বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর করা হয়? প্রশ্নটা তোমরা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে পড়বা। তোমরা অবশ্যই প্রশ্নটা একটু গুরুত্ব সহকারে পড়বা, বুঝতে পারছো? এরপরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, তোমরা পরবর্তী প্রশ্নগুলো একটু লেখার চেষ্টা করবা। 24-25 নাম্বার প্রশ্ন। 25 নাম্বার প্রশ্ন হচ্ছে মুসলিম লীগ কত সালে সংগঠিত হয়? মুসলিম লীগ কত সালে সংগঠিত হয়? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম লীগ, আমরা 25 নাম্বার প্রশ্নে আসছি। মুসলিম লীগ কত সালে সংগঠিত হয়? কে কে বলতে পারবা? মুসলিম লীগ কত সালে সংগঠিত হয়? কে কে বলতে পারবা মুসলিম লীগ কত সালে সংগঠিত হয়? আমি সবার আগেই বলেছি 1972 সালের 16 ডিসেম্বর। আমরা দেখি নেই মরিয়ম জিয়া, ধন্যবাদ তোমাকে উত্তর করার জন্য। আমরা প্রশ্নটা হচ্ছে মুসলিম লীগ কত সালে সংগঠিত হয়, এটা হচ্ছে 25 নাম্বার আমাদের সাজেশনের প্রশ্ন। এরপরে আমরা 26 নাম্বার প্রশ্ন। 26 নাম্বার প্রশ্ন 26 নাম্বার প্রশ্ন তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবা। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? 26 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের সাংবিধানিক নাম কে কে বলতে পারবা? বাংলাদেশের সাংবিধানিক নাম কি ছিল? কে কে বলতে পারো বাংলাদেশের সাংবিধানিক নাম? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাংবিধানিক নাম। আমরা দেখতে পাচ্ছি মুক্তা লিখেছো 1906, তারপরে ফারিয়া লিখেছো, লাবণ্য লিখেছো 1906। আচ্ছা ভেরি গুড, তোমরা একটু উত্তর করার চেষ্টা করবা যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি ছিল। বাংলাদেশের সাংবিধানিক নাম বাবর রাজকন্যা লিখেছো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। রহিম লিখেছো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভেরি গুড, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশের সাংবিধানিক নাম 26 নম্বর প্রশ্ন। এরপরে আমরা 27 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি। বঙ্গভঙ্গ রদ কখন হয় বা বঙ্গভঙ্গ রদ কখন করা হয়? বঙ্গভঙ্গ রদ 27 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ কখন করা হয়? বঙ্গভঙ্গ রদ কখন করা হয়? তোমরা সবাই 27 নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করো। বঙ্গভঙ্গ রদ কখন করা হয়? বঙ্গভঙ্গ রদ কখন করা হয়?
বঙ্গভঙ্গ রদ কখন করা হয়? তোমরা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমরা সবাই একটু কষ্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করো, বঙ্গভঙ্গ রদ কখন করা হয়? আচ্ছা, আমরা অনেকের উত্তর দেখতে পাচ্ছি সঠিক। আমরা দেখতে পাচ্ছি 1911 সালে। আচ্ছা প্লিজ স্যার লাইভে আসেন, প্লিজ লাইভে তো আসছি, আমি লাইভে এসে গেছি। তো তোমরা একটু দেখো 1911 সালে, 1911 সালে। তার মানে আমাদের 26 নম্বর প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন তোমরা উত্তর করে পেয়েছো। একবার হচ্ছে 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন, কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়? কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়? কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়? এই প্রশ্নটা কে কে পারবা? কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়? কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়? এই প্রশ্নটা কে কে পারবা? যারা যারা পারবে তারা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো। 1911 সালে 12 ডিসেম্বর 1956 সালে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 1905 সালে আয়েশা লেগেছে, 1905 সালে। 1956 সালে মৌ সরকার লেগেছে, 1956 সালে। 1956 সালে। ভেরি গুড, উত্তর করার জন্য সবাইকে ধন্যবাদ। যারা যারা উত্তর করতে পারছো 1956 সালে, সবাইকে ধন্যবাদ। 1956 সালে, ভেরি গুড। তাহলে কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়? প্রশ্নটা ইম্পর্টেন্ট, 28 নম্বর প্রশ্ন ছিল। এরপরে তোমরা পরবর্তী প্রশ্ন 29 নাম্বার প্রশ্ন, অপারেশন সার্চলাইট কি? 29 নাম্বার প্রশ্ন, অপারেশন সার্চলাইট কি? 29 নাম্বার প্রশ্ন, অপারেশন সার্চলাইট কাকে বলে? অপারেশন সার্চলাইট কি? তোমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। অপারেশন সার্চলাইট কি বা সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট বলতে কি বোঝায়? সবাই একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। অপারেশন সার্চলাইট হচ্ছে 25শে মার্চের গণহত্যা, কালো রাতকে বলা হয়। এটা গণহত্যা, যে 25শে মার্চের কালো রাত গণহত্যা, এই প্রশ্নটা কিন্তু দুই ভাবে আসতে পারে। হ্যাঁ, স্টপ জেনোসাইড বা তোমার গণহত্যা কাকে বলে বা কালো রাত বলা হয় কোনটা, এই প্রশ্নটা দুই ভাবে আসছে। 25শে মার্চ এটাও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এমডি ওসমান গনি আমার কমেন্ট করে না করে এই তো করে ফেলেছি তোমার কমেন্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি রাকিব লিখেছো 25শে মার্চের যে গণহত্যা চালানো হয় তাকে অপারেশন সার্চলাইট বলা হয়। ভেরি গুড, খুব সুন্দর উত্তর দিয়েছো, ধন্যবাদ সঠিক উত্তর করার জন্য। অপারেশন সার্চলাইট গণহত্যা। ওকে, 30 নম্বর প্রশ্ন, কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়? 100% গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ প্রশ্ন আমাদের 30 নম্বর প্রশ্ন, কোন আইন দ্বারা ভারত বিভক্ত করা হয়? কোন আইন দ্বারা? কে কি বলতে পারবা? কোন আইন দ্বারা ভারত বিভক্ত করা হয়? কোন আইন দ্বারা ভারত বিভক্ত করা হয়? তোমরা যারা পারবে তারা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো। কোন আইন দ্বারা ভারত বিভক্ত করা হয়? যারা পারবে তারা উত্তর করো, কোন আইন দ্বারা? আচ্ছা স্যার, বড় প্রশ্ন আগে দিলে শিখতে সুবিধা হয়। আমি এখনই দিয়ে দিব তোমাদেরকে, জাস্ট একটু অপেক্ষা করো। ক বিভাগের 30 নম্বর প্রশ্ন উত্তর শেষ। এই 30টা প্রশ্ন ইনশাল্লাহ আমি যে দিয়েছি তোমরা এখান থেকে 5-7টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবে। এর বাইরে থেকে প্রশ্ন খুবই কম আসবে, দেখবে এই প্রশ্নগুলাই ঘুরে কাছে আসে। কোন আইন দ্বারা ভারত বিভক্ত করা হয়েছিল? আচ্ছা, 1947 সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা ভারত বিভক্ত করা হয়েছিল। বুঝতে পারছো? ভারত শাসন আইন দ্বারা এটা বিভক্ত করা হয়েছিল। এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ প্রশ্ন। তোমরা অবশ্যই এটা গুরুত্ব সহকারে এটা মুখস্থ করার চেষ্টা করবে, ঠিক আছে? যারা যারা ক্লাস করতেছো অবশ্যই মুখস্থ। এবার আমরা চলে যাচ্ছি খ বিভাগে সাজেশন দেওয়ার জন্য। খ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিব। তোমরা সবাই ক বিভাগের জন্য যাদের কাছে বই আছে, আমাদের বইটা তাদের কাছে, বইটা থেকে দেখানোর চেষ্টা করবা। আমি খ বিভাগের জন্য
মাত্র 7টা 8টা প্রশ্ন দেব, 7 থেকে 8টা প্রশ্ন দিব খ বিভাগ, অর্থাৎ 4 মার্কের জন্য। 4 মার্কের জন্য তোমাদের এখন 4 মার্কের জন্য মাত্র 7 থেকে 8টা প্রশ্ন দিব। তোমরা সবাই এই প্রশ্নগুলো একটু লেখার চেষ্টা করবা। তোমরা সবাই রেডি লিখে কমেন্ট করো, তোমরা সবাই রেডি লিখে কমেন্ট করো খ বিভাগের জন্য তোমরা রেডি কিনা। তোমাদের হাতের কাছে যদি খাতা থাকে বা আমাদের বইটা থাকে, বইটা দেখানোর চেষ্টা করবো, অথবা খাতা থাকলে খাতা থেকে তোমরা দেখানোর চেষ্টা করবা। ঠিক আছে, তোমরা সবাই রেডি কিনা একটু জানাও। রেডি থাকলে তোমরা সবাই একটু জানাও যে রেডি স্যার, সবাই একটু জানাও যে স্যার রেডি। তোমরা সবাই মাত্র আমি তোমাদেরকে 7 থেকে 8টি প্রশ্ন দিব খ বিভাগে, ইনশাল্লাহ এই 8টা প্রশ্ন করলেই হবে। সবাই রেডি লিখে কমেন্ট করো। তোমাদের হাতের কাছে আমাদের পাবলিকেশনের বইটা থাকে, আমাদের ইমরান পাবলিকেশনের বই, অথবা যদি তোমাদের কাছে খাতা কলম থাকে, তোমরা অবশ্যই খাতা কলমে তোমরা নোট করার চেষ্টা করবা, অথবা বইয়ের মধ্যে দাগানোর চেষ্টা করবা। আচ্ছা, আমরা মৃদুল সূত্রধর রেডি, তারপরে আমরা দেখতে পাচ্ছি আজাহুল ইসলাম রেডি, আচ্ছা সুমাইয়া ইসলাম রেডি, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সৌদিন দাস রেডি, জান্নাত ইসলাম রেডি। ওকে, তাহলে সবাই প্রথম প্রশ্ন সবাই দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই প্রশ্নটা দাগানোর চেষ্টা করবা। সবাই আমাদের সাজেশনের 4 নাম্বার প্রশ্ন, বিসমিল্লাহির রহমানির রহিম, 4 নাম্বার প্রশ্ন, আমাদের সাজেশনের 4 নাম্বার প্রশ্ন তোমরা সবাই দাগাও, সবাই দাগানোর চেষ্টা করো। 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ এবং ফলাফল গণনা করো। 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ এবং ফলাফল, কারণ এবং ফলাফল গণনা করো। 1969 সালের একটা প্রশ্ন দিয়েছি, 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ এবং ফলাফল। স্যার বইটি সামনে নিয়ে স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিন। বইটা তো সামনে আছে, তোমরা স্ক্রিনশট দিতে পারবা কিনা, এটা তো উল্টা ক্যামেরা, তোমরা লিখতে পারো অথবা আমাদের বইয়ের মধ্যে জায়গাতে পারো, আমি নাম্বার বলে দিচ্ছি, সবাই দেখাও। 1969 সালে গণ অভ্যুত্থানের কারণ গণনা করো। 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ গণনা করো। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। এরপরে তোমরা দেখাও 2 নম্বর প্রশ্ন, যুক্ত ফ্রন্ট কি? আমাদের সাজেশনের 9 নম্বর প্রশ্ন, যুক্ত ফ্রন্ট কি? 2 নম্বর প্রশ্ন এটা, যুক্ত ফ্রন্ট কি? যুক্ত ফ্রন্ট কাকে বলে? যুক্ত ফ্রন্ট কি? এই প্রশ্ন হচ্ছে আমাদের সাজেশনের 9 নাম্বার, আমাদের সাজেশনের 9 নাম্বার প্রশ্নটা, যুক্ত ফ্রন্ট কি? যাদের কাছে বই নাই তারা কলমে খাতার মধ্যে লিখতে পারো, দেখাইতে পারো যুক্ত ফ্রন্ট কি। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের 2 দাগানো হইলে ডান লিখে কমেন্ট করো, 2 ডান। 2 নাম্বার লেখা হয়ে গেলে, দাগানো হইলে 2 ডান লিখে কমেন্ট করো। 2 নাম্বার প্রশ্ন ডান লিখে কমেন্ট করো, 2 নাম্বার ডান লিখে কমেন্ট করো। 2 নাম্বার প্রশ্নটা তোমরা ডান লিখে কমেন্ট করো, 2 দাগানো হইলে ডান লিখে কমেন্ট করো সবাই, ডান। ঠিক আছে স্যার, প্লাস বোর্ড সাল বললেও ভালো হয়। আচ্ছা সাল প্রশ্নটা বলতেছি, তাহলে এটা হচ্ছে 2020 সালের প্রশ্ন। 2020-এর যুক্ত ফ্রন্ট কি বুঝতে পারছো? আচ্ছা তোমরা সবাই 2 ডান লিখে কমেন্ট করো, 2 ডান লিখে কমেন্ট করো। তাহলে হচ্ছে যে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তোমরা দাগাও 3 নাম্বার প্রশ্নে যাও। 3 নাম্বার, আমাদের সাজেশনের 3 নাম্বার প্রশ্ন, মন্ত্রী মিশন পরিকল্পনা কি? আমাদের সাজেশনের 3 নাম্বার প্রশ্ন, মন্ত্রী মিশন পরিকল্পনা কি? মন্ত্রী মিশন পরিকল্পনা কাকে বলে? সবাই দেখানোর চেষ্টা করো, মন্ত্রী মিশন পরিকল্পনা কাকে বলে? মন্ত্রী মিশন পরিকল্পনা কাকে বলে? তোমরা এই 3 নাম্বার প্রশ্ন দেখানোর চেষ্টা করো। মন্ত্রী মিশন পরিকল্পনা কাকে বলে? মন্ত্রী মিশন, সবাই খাতার মধ্যে লেখার চেষ্টা করো, মন্ত্রী মিশন পরিকল্পনা কাকে বলে? 3 নাম্বার ডান লিখে কমেন্ট করো, তোমাদের দাগানো লেখা হয়ে গেলে মন্ত্রী মিশন পরিকল্পনা কাকে বলে?
3 ডান লিখে কমেন্ট করো। যদি তোমাদের দাগানো হয়ে থাকে তাহলে তোমরা 3 ডান লিখে কমেন্ট করো। 3 ডান লিখে কমেন্ট করতে পারো। 3 ডান লিখে কমেন্ট করো। মন্ত্রী মিশন পরিকল্পনা কি? এরপর দেখো আমাদের সাজেশনের 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন সবাই এই 2 নাম্বার প্রশ্নটা পড়বা। মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কি? মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কি? মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কি? এই প্রশ্নটা তোমরা সবাই দাগাও। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কি? আচ্ছা, রিমি লেগেছে যদি না আসে তখন কি হবে আমার? আসলেই তো ব্যাপারটা, যদি না আসে তোমরা এই যে 1100 স্টুডেন্ট আমাদের লাইভে, 1100 স্টুডেন্ট এই মুহূর্তে লাইভে আছে। যদি সাজেশন না আসে তাও তখন কি হবে? আচ্ছা, তখন কি তোমরা সবাই আমাকে গালি গালাজ করবা, না হচ্ছে আমাকে তোমরা মারতে আসবা? এটার উত্তর কি দিব যদি না আসে? রিমি, তাহলে এটা হচ্ছে তোমার রিস্ক নিয়ে তুমি পড়ো, ঠিক আছে? ওন রিস্ক, তোমার নিজের রিস্ক নিয়ে তুমি পড়ো। হ্যাঁ, এটার উপরে কারো উপরে দোষারোপ করা যাবে না, ঠিক আছে? আমাকে ব্লেম দেওয়া যাবে না। সো তোমরা নিজের মতো করে তুমি পড়ো যদি না আসে। এতগুলো পরীক্ষা যেহেতু কমন আসছে, আলহামদুলিল্লাহ এটাও আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবং আসবে বিদায় তোমাদেরকে এইভাবে লাইভে সাজেশন গুলো বলে দিচ্ছি, ঠিক আছে? এবং কনফিডেন্স আছে, আলহামদুলিল্লাহ আত্মবিশ্বাস রয়েছে। আমি লাইভে গতকালকেও অর্থনীতির 2টা প্রশ্ন দিয়েছিলাম। ব্যষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতির পার্থক্য, জিএনপি এবং প্রকৃত জিএনপি, আর্থিক জিএনপি, 2টা থেকে একটা প্রশ্ন কিন্তু হুবহু আসছে। সো কনফিডেন্স যদি থাকে তাহলে সাজেশন দিলে অবশ্যই কমন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো টেনশনে কিছু নাই, আল্লাহ ভরসা, ঠিক আছে? বিশ্বাস রেখো, বিশ্বাস রাখা পড়ো, আশা করি কাজে আসবে। তাহলে 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে ডান দিয়েছি, ঠিক আছে? এরপর দেখো আমরা চলে যাচ্ছি আমাদের সাজেশনের 7 নম্বর প্রশ্ন। বেসামরিকরণ কি? বেসামরিকরণ কি? বেসামরিকরণ বলতে কি বুঝো? এটা 2021 সালে আসছে। বেসামরিকরণ বলতে কি বোঝায়? বেসামরিকরণ বলতে কি বোঝায়? এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? বেসামরিকরণ কাকে বলে? বেসামরিকরণ বলতে কি বোঝায়? তোমরা আমাদের সাজেশনের 7 নাম্বার প্রশ্ন। তাহলে আমরা কয়টা প্রশ্ন দিলাম? 5টা প্রশ্ন দিয়েছি। 5 ডান লিখে কমেন্ট করো সবাই। 5 নাম্বার তোমরা হচ্ছে যে ডান লিখে কমেন্ট করো সবাই। 5 ডান লিখে কমেন্ট করো। 5 নাম্বার প্রশ্ন তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। 5 নাম্বার প্রশ্ন তোমরা সবাই ডান লিখে কমেন্ট করতে পারো। 5 নাম্বার প্রশ্ন ডান লিখে কমেন্ট করো। বেসামরিকরণ বলতে কি বুঝো? আমাদের সাজেশনের 7 নাম্বার, ঠিক আছে? তোমরা সবাই দাগানোর চেষ্টা করো। 5 ডান। এরপরে আমাদের সাজেশনের 16 নাম্বার প্রশ্ন। 100%, 1000% গ্যারান্টি ইনশাল্লাহ এই প্রশ্নটা আসতে পারে। সো তোমরা অবশ্যই 16 নাম্বার প্রশ্ন, আমাদের সাজেশনের 16 নাম্বার প্রশ্ন, 16 নাম্বার প্রশ্নটা দেখাও। লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে 100% পর্যন্ত, 99% থেকে 100%। লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। বুঝতে পারছো? তাহলে আমাদের 6 নাম্বার প্রশ্ন, এটা 6 নাম্বার প্রশ্ন দিলাম। এরপরে তোমরা আমাদের সাজেশনের 18 নম্বর প্রশ্ন, আমাদের সাজেশনের 18 নম্বর প্রশ্ন তোমরা দাগাও। ভাষা আন্দোলনের কারণগুলা, 1952 সালের ভাষা আন্দোলনের কারণ এবং ফলাফল লিখো। 1952 সালের ভাষা আন্দোলন, 18 নম্বর প্রশ্ন। 1952 সালের ভাষা আন্দোলনের কারণ এবং ফলাফল। রহিম 3 নাম্বারটা লিখতে পারে নাই। 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য, এটা ছিল 3 নাম্বার, ঠিক আছে?
তাহলে ভাষা আন্দোলনের কারণ এবং ফলাফল, 1952 সালের ভাষা আন্দোলনের কারণ এবং ফলাফল। তোমরা তাহলে 7 নাম্বার প্রশ্ন আসছি, আমরা 7 ডান লিখে কমেন্ট করো তোমরা সবাই। 7 নাম্বার প্রশ্ন, 1952 সালের ভাষা আন্দোলনের কারণ এবং ফলাফল। এরপরে তোমরা আমাদের সাজেশনের 21 নাম্বার প্রশ্ন, আমাদের সাজেশনের 21 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের গঠন এবং কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে লিখো। বাংলাদেশের জাতীয় সংসদের গঠন এবং কার্যাবলী সংক্ষেপে লিখো। বাংলাদেশের জাতীয় সংসদের গঠন এবং কার্যাবলী নিজের ভাষায় লেখো। বাংলাদেশের গঠন, এটা আমাদের সাজেশনের 21 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের গঠন কার্যাবলী সংক্ষেপে লিখো। বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে 8টা প্রশ্ন দিয়েছি, আমাদের 8 নাম্বার প্রশ্ন। বুঝতে পারছো? তাহলে 7 আপ ডান। আচ্ছা, 7 আপ ডান, 8 নাম্বার প্রশ্ন ডান। 8টা প্রশ্ন হয়ে গেছে, 8টা প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন দিতে চাই, যদি তোমরা অনুমতি দাও। যেহেতু 8টা প্রশ্ন কথা ছিল, আমি আরেকটা প্রশ্ন দিতে চাই, 9 নাম্বার প্রশ্ন। এই ক বিভাগ থেকে আরেকটা প্রশ্ন তোমাদের পড়তে হবে, যদি তোমরা অনুমতি দাও। তাহলে হচ্ছে যে আমরা, নূপুর আক্তার আমার কমেন্ট পড়ে না, এই তো পড়ে ফেলছি। আচ্ছা, তাহলে সবাই, এটা কঠিন স্যার। আচ্ছা, তোমরা সবাই আরেকটা প্রশ্ন আমি দিতে চাই, এই প্রশ্নটা কি তোমরা দিব? যদি তোমরা অনুমতি দাও তাহলে হচ্ছে আরেকটা প্রশ্ন দিতে চাই। আমি শেষে লাস্টের দিকে সবগুলা প্রশ্ন আবার একবার একবার করে বলবো, ঠিক আছে? আমি লাস্টে একবার একবার করে বলবো, তোমাদের টেনশনের কিছু নাই, জাস্ট হচ্ছে মনোযোগ দিয়ে দেখো, লাইভটা শুনো, তোমাদের কাজে আসবে ইনশাল্লাহ। তো আমি আরেকটা প্রশ্ন, 9 নাম্বার প্রশ্ন একটা দিতে চাই, 9 নাম্বার আরেকটা প্রশ্ন দিতে চাই। সেই প্রশ্নটা যদি তোমরা বলো তাহলে আমি প্রশ্ন দিই, সেটা হচ্ছে জাতীয়তাবাদ বলতে কি বুঝো? জাতীয়তাবাদ বলতে কি বুঝো? বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? এই প্রশ্ন আমাদের সাজেশনের 12 নাম্বার প্রশ্ন। আমাদের সাজেশনের 12 নাম্বার প্রশ্ন, বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? আমাদের সাজেশনের 12 নাম্বার প্রশ্ন, জাতীয়তাবাদ কি, অথবা জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? বুঝতে পারছো? জাতীয়তাবাদ বলতে কি বোঝায়? তাহলে আমাদের ক বিভাগের 9টা প্রশ্ন দিয়েছি, ক বিভাগ থেকে 9টা প্রশ্ন দিয়েছি। ইনশাআল্লাহ আমাদের এই 9টা প্রশ্ন থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে অনেকটা। তো তোমরা পরীক্ষা আসলেই বুঝতে পারবা প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ, এবং তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। এরপরে তোমার যদি মন চায় তুমি যেখান থেকে ইচ্ছা এখান থেকে পড়তে পারো, আমার কোনো আপত্তি নাই। আর যেহেতু এটা রাজনৈতিক নির্ভর সাবজেক্ট, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, যদি নতুন কোনো প্রশ্ন অ্যাড করে তত্ত্বাবধায়ক সরকার এই সমস্ত প্রশ্ন দেয়, তাহলে হচ্ছে কিছু করার নাই, ঠিক আছে? অবশ্যই এই প্রশ্নগুলো আগে পড়বা। তত্ত্বাবধায়ক সরকার থেকে 2-1টা প্রশ্ন নতুন দিতে পারে, কিন্তু আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইখান থেকে প্রশ্ন বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। বুঝতে পারছো? এই প্রশ্নটা বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা খ বিভাগের সাজেশন, 4 মার্কের সাজেশন দিয়ে দিছি। আমরা এবার গ এর জন্য চলে যাচ্ছি। এবার হচ্ছে আমরা গ এর জন্য যাচ্ছি। গ এর জন্য সবাই গ এর জন্য রেডি হও। ইমরান প্লাস রকেট সাজেশন আজ পূর্ণতা পেল। আচ্ছা, তার সম্ভাবনা নয়, এসে গেছে, আজ অব্দি মিস যায়নি, যা বলছেন আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। শুকরিয়া, তোমার মুখে মানে ফুল জড়ি চন্দন জড়ুক, আল্লাহ পাক রহমত করুক, এই আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস, তোমাকে লাস্টে আমি স্ক্রিনশট দিব, আমাদের বইটা আমি ক্যামেরাটা ধরবো, তোমরা স্ক্রিনশট নিতে পারবা, ঠিক আছে? টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, তোমরা খ বিভাগের জন্য একটা প্রশ্ন পড়ে রাখো, অপারেশন জ্যাকপট কি? অপারেশন সার্চ লাইট বলছি না, অপারেশন জ্যাকপটও কিন্তু আসতে পারে। অপারেশন জ্যাকপট, সার্চ লাইট তো পড়ছই না, তো অপারেশন জ্যাকপটটা কি? জ্যাকপট
অপারেশন সার্চলাইট পড়ছো, তাহলে জ্যাকপটটা কি? জ্যাকপটটাও কিন্তু আসতে পারে। সো অপারেশন জ্যাকপট কি? এই প্রশ্নটা কে কে জানো? এটার উত্তর কে কে পারো বলো তো দেখি। অপারেশন জ্যাকপট, অপারেশন জ্যাকপট। স্যারের দরদ মাখা কণ্ঠ। আচ্ছা, মঞ্জুবিন আহমেদ, ধন্যবাদ। অপারেশন জ্যাকপট সম্পর্কে কার কি ধারণা আছে? অপারেশন জ্যাকপট কে কি বলতে পারো? অপারেশন জ্যাকপটটা কি? এনিওয়ান ক্যান অ্যান্সার মি প্লিজ। আচ্ছা, লাইজু আপনার সাজেশন 100% কমন। আরে এত কিছু বলার নাই। আচ্ছা, তাসনিমা নৌবাহিনী অভিযান, ভেরি গুড। ওকে, আফসানা এটা পড়ছো, ওকে। নাদিয়া রেডি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে অপারেশন জ্যাকপটটা তোমরা একটু পড়ে নিবা। ঠিক আছে, আমরা গয়ের জন্য এবার রেডি, প্রস্তুত। আমাদের সাজেশনের 4 নাম্বার প্রশ্ন গয়ের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। আমাদের সাজেশনের 4 নাম্বার প্রশ্ন, বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা আসবে 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 ইনশাল্লাহ, আসার সম্ভাবনা অনেক। আল্লাহ পাক যদি রহমত করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোমাদের 4 নাম্বার প্রশ্নটা, বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য। 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য, হ্যাঁ, বাঙালি জাতীয়তাবাদ বিকাশে। আমাদের সাজেশনের 4 নাম্বার প্রশ্ন। তাহলে আমরা আমাদের সাজেশনের 4 নাম্বার প্রশ্ন তোমরা পড়বা গ বিভাগ থেকে। এক ডান লিখে কমেন্ট করো সবাই। আচ্ছা, আমরা আকাশ চুয়া ভালোবাসা ডিগ্রি ফার্স্ট ইয়ার থেকে আপনার সাজেশন ফলো করতেছি। আলহামদুলিল্লাহ স্যার, আপনার সব সাজেশনই কমন আসছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সো আশা করি তোমরা থার্ড ইয়ারেও সাজেশন নিবা, সংগ্রহ করবা আমার কাছ থেকে, আমাদের বইগুলো ফলো করবা, তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবা। ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বর প্রশ্ন, বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব 4, তোমরা ডান লিখে কমেন্ট করো, মানে 1 নম্বর ডান লিখে কমেন্ট করো, গয়ের 1 ডান। এরপরে আমাদের সাজেশনের 2 নম্বর প্রশ্ন লেখো। আমাদের সাজেশনের 7 নম্বর প্রশ্ন দেখাও। 2, 1972 সালের স্বাধীন বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। 1972 সালের স্বাধীন বাংলাদেশের বা সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো ছিল এইগুলা কি কি, তুমি নিজের ভাষায় লিখো। আমাদের সাজেশনের 7 নম্বর প্রশ্ন, 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্যগুলো লেখো। 1972 সালের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো ছিল এইগুলা লিখো। 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল লিখো সবাই। তাহলে 2 নাম্বার প্রশ্ন ডান লিখে কমেন্ট করো সবাই, 2 ডান লিখে কমেন্ট করো। আমাদের সাজেশনের 7 নম্বর প্রশ্ন, 2 তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো, 2 ডান লিখে কমেন্ট করো। 2 নাম্বার দাগে ডান লিখে কমেন্ট করো, 2 ডান, 2 নাম্বার ডান লিখে কমেন্ট করো সবাই দ্রুত। গ বিভাগের 2 ডান, শারমিন নাওর 2 ডান। 3 রত্নের জগৎ, 3 রত্নের জগৎ আমাকে ইনবক্সে অনেক মেসেজ দিছো, স্যার সাজেশনটা দেন, সাজেশনটা দেন। সো ফাইনালি তোমাদেরকে সাজেশন দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে 2 নাম্বার ডান। এরপরে আমাদের সাজেশনের 5 নাম্বার প্রশ্ন, আমাদের সাজেশনের 5 নাম্বার প্রশ্ন তোমরা দেখাও। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে 6 দফা কর্মসূচির গুরুত্ব এবং ফলাফল। 6 দফা কর্মসূচি, 1972 সালে যে স্বাধীনতা যুদ্ধ ছিল, এই যুদ্ধের স্বাধীনতা আন্দোলনে 6 দফা কর্মসূচির কি কি ভূমিকা ছিল, 6 দফা কর্মসূচির কি কি ভূমিকা বা গুরুত্ব ছিল। আমাদের সাজেশনের 5 নম্বর প্রশ্ন, তাহলে 3 নাম্বার ডান লিখে কমেন্ট করো সবাই। 6 দফা, 6 দফা যে কর্মসূচি ছিল, এই কর্মসূচির কি কি ভূমিকা ছিল, স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছিল। সবাই গয়ের জন্য 3 ডান লিখে কমেন্ট করো সবাই, 3 ডান। তাহলে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 6 দফার কর্মসূচি। আমাদের সাজেশনের 5 নম্বর প্রশ্ন,
এরপরে আমরা চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্ন। আমাদের সাজেশনের 1 নম্বর প্রশ্ন, 1905 সালের বঙ্গভঙ্গের কারণ সমূহ কি ছিল? বঙ্গভঙ্গ রদের কারণ সমূহ কি ছিল? আমাদের সাজেশনের 4 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ রদের কারণগুলা কি ছিল? বঙ্গভঙ্গ রদের কারণগুলা কি ছিল? তোমরা সবাই একটু দেখানোর চেষ্টা করো। 1905 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল, এই রদের কারণ কি ছিল? আমাদের সাজেশনের 1 নম্বর প্রশ্ন, আর এটা হচ্ছে 4 নাম্বার। আমাদের 4টা প্রশ্ন দেওয়া হয়েছে অলরেডি। তাহলে তোমরা 4 ডান লিখে কমেন্ট করো। আচ্ছা, এমডি মনিরুজ্জামান, নেট প্রবলেম, গ বিভাগে লিখতে পারি না, তুমি হচ্ছে পরে লাইভটা দেখে নিবা, ঠিক আছে? পরে স্ক্রিনশট দিবা, লিখে নিবা, তাহলে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমাদের সাজেশনের 1 নাম্বার প্রশ্ন, 4টা প্রশ্ন দিয়েছি। এবার আমাদের সাজেশনের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 16 নম্বর পৃষ্ঠায় চলে যাও। 16 নম্বর পৃষ্ঠায় এখন যে প্রশ্নটা দিব, বুঝছো, এই প্রশ্নটা মানে ধরো আসবেই, মানে এসে গেছে। কারণ কি, আমি তোমাদেরকে বলছিলাম প্রথম দিন ক্লাসে যে এখন বর্তমানে হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট, ঠিক আছে? সো এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো তোমরা আমাদের সাজেশনের, ঠিক আছে, আমাদের সাজেশনের 21 নাম্বার প্রশ্নটা, 21 নাম্বার প্রশ্ন, আমাদের সাজেশনের 21 নাম্বার প্রশ্নটা কে কে বলতে পারবো? আমাদের সাজেশনের 21 নাম্বার প্রশ্নটার নাম কি বলো তো দেখি। 21 নাম্বার প্রশ্নটা কি? এই যে একজন বলছে নিশিতারা স্যার বর্তমান সরকারের কিছু প্রশ্ন দেন, এই যে দিলাম। 21 নাম্বার প্রশ্নটার নাম কি বলতো দেখি? আমাদের সাজেশনের 21 নাম্বার প্রশ্নটা কে কে বলতে পারবা? এই 21 নাম্বার প্রশ্নটা কিন্তু বর্তমান সরকারের প্রশ্ন। আমাদের সাজেশনের 21 নাম্বার প্রশ্নটা কি বলতে পারবা? গুড, নাহিদা সুলতানা তানিয়া, ভেরি গুড। সবার আগে উত্তর করার জন্য, এটা হচ্ছে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের গঠন ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। আমাদের সাজেশনের 21 নাম্বার প্রশ্ন এবং তোমাদের সাজেশনের 5টা প্রশ্ন দিয়ে দিচ্ছি। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের গঠন ক্ষমতা এবং কার্যাবলী, এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক। তোমরা বলতেছো স্যার এই সরকারের আমল থেকে একটা প্রশ্ন দেয়, এই সরকারের আমল থেকে, তাহলে এই প্রশ্নটা অবশ্যই পড়বা। তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের গঠন ক্ষমতা কার্যাবলী, গঠন ক্ষমতা এবং কার্যাবলী তোমরা অবশ্যই পড়বা। বুঝতে পারছো? এরপর দেখো আমাদের সাজেশনের তোমরা 22 নাম্বার প্রশ্ন পড়বা। বাংলাদেশের রাজনীতিতে সামরিক শাসন হস্তক্ষেপের কারণ এবং ফলাফল, আমাদের সাজেশনের 22 নাম্বার প্রশ্ন। তাহলে এটা হচ্ছে 6 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার প্রশ্ন। তাহলে বাংলাদেশের রাজনীতিতে সামরিক শাসন হস্তক্ষেপের কারণ এবং ফলাফল, তোমরা অবশ্যই 6 নম্বর প্রশ্নটা পড়বা। বাংলাদেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের কারণ এবং ফলাফল, বাংলাদেশের রাজনীতিতে সামরিক শাসন হস্তক্ষেপের কারণ এবং ফলাফল। তাহলে আমাদের সাজেশনের 22 নম্বর প্রশ্ন, বুঝতে পারছো? তাহলে আমরা 6টা প্রশ্ন দিয়ে দিছি, বুঝতে পারছো? 6টা প্রশ্ন। তাহলে আমাদের 6 নাম্বার ডান লিখে কমেন্ট করো সবাই, 6 ডান লিখে কমেন্ট করো সবাই। যারা লিখতেছো তোমরা সবাই 6 নাম্বার প্রশ্ন ডান লিখে কমেন্ট করো সবাই, 6 ডান লিখে কমেন্ট করো। 6 নাম্বার প্রশ্ন সবাই ডান লিখে কমেন্ট করো, 6 ডান লিখে কমেন্ট করো সবাই।
6 নাম্বার প্রশ্ন 6 তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো 6 নাম্বার প্রশ্ন 6 ডান ওকে তাহলে 6 নাম্বার প্রশ্ন তোমাদের ডান হয়ে গেছে আচ্ছা এখন আমি তোমাদেরকে দুইটা প্রশ্ন বলি এই দুইটা প্রশ্ন খ বিভাগে আসতে পারে গ বিভাগে আসতে পারে তোমরা কি বলতে পারবা যে খ এবং গ এই দুইটা প্রশ্ন খতেও আসতে পারে গয়েও আসতে পারে খ এবং গ দুইটা প্রশ্ন তোমরা গ্যাস করতে পারবা এনিওয়ান তোমরা কি বলতে পারবা যে এই স্যার এই দুইটা প্রশ্ন ক বিভাগে আসতে পারে গ বিভাগে আসার সম্ভাবনা রয়েছে তোমরা কি কেউ কেউ মানে আন্দাজ করতে পারতেছো মানে গ্যাস করতে পারতেছো বা ধরতে পারতেছো যে এই বিষয়টা যে স্যার কোন দুইটা প্রশ্ন আসার মতো সম্ভাবনা রয়েছে এই দুইটা প্রশ্ন কে কে বলতে পারবা কেউ কি বলতে পারবা যে স্যার এই দুইটা প্রশ্ন গ এবং খ এই দুইটা পার্টে আসতে পারে 6 নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সামরিক শাসন হস্তক্ষেপের কারণ আমাদের সাজেশনের 22 নম্বর প্রশ্ন সাইমা অনু তোমাকে ধন্যবাদ তোমার জন্য একটা হাততালি তোমার উত্তর সঠিক আরেকটা প্রশ্ন রয়েছে 1952 সালের ভাষা আন্দোলনের কারণ এবং ফলাফল এটা খ বিভাগে আসতে পারে গ বিভাগে আসতে পারে খ এবং গ 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ এবং ফলাফল 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ এবং ফলাফল এটা খতেও আসতে পারে গতেও আসতে পারে বুঝতে পারছো 52 সালের গুড মোহাম্মদ সাইফুল ইসলাম রিয়াদ তোমাকে ধন্যবাদ 52 সালের ভাষা আন্দোলনের কারণ এবং ফলাফল এটা ক্ষয়ও আসতে পারে গতেও আসতে পারে আর 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ এবং ফলাফল এটা ক্ষয়ও আসবে গতেও আসবে এই দুইটা প্রশ্ন তোমরা সবাই একটু মুখস্থ করে রাখবা এটা খ এবং গ এর জন্য সো যারা উত্তর করেছে সবার জন্য একটা ক্ল্যাপ হাততালি আমার পক্ষ থেকে ধন্যবাদ 1905 না এটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলনের কারণ এবং ফলাফল এটা খ এবং গ 1969 সালের ভাষা আন্দোলনের কারণ এবং ফলাফল এটা খ এবং গ তাহলে দুইটা প্রশ্ন আমরা কিন্তু একটা বললেই এনাফ একটা বললেই দুইটা প্রশ্ন তোমরা বানায় লিখতে পারবা তাহলে আমি এই দুইটা প্রশ্ন কিন্তু স্কিপ করলাম তাহলে এই দুইটা প্রশ্ন তোমার পড়ার দরকার নাই এটা যেহেতু আমি খতে দিয়েছি গ আর পড়ার দরকার নাই বুঝতে পারছো এরপরে চলে যাও আমরা 7 নম্বর প্রশ্ন দিচ্ছি 7 নম্বর প্রশ্ন তোমরা দেখো সবাই 7 নম্বর প্রশ্ন তোমরা সবাই 7 নম্বর প্রশ্ন দেখো প্রশ্নটা হচ্ছে এরকম 1971 সালের মুক্তিযুদ্ধের কারণ বা মুক্তিযুদ্ধের একটা নাতি দীর্ঘ প্রবন্ধ লিখো বা মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখো 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখো 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখো এবং মুক্তিযুদ্ধে ভারতের অবদান কি ছিল এই প্রশ্নটা কিন্তু দুই ভাবে আসতে পারে 1971 সালের মুক্তিযুদ্ধের সম্পর্কে লিখো অথবা এই মুক্তিযুদ্ধে ভারতের অবদান কি ছিল প্রশ্নটা এইভাবে আসতে পারে যে 1971 সালের মুক্তিযুদ্ধের ফলাফল বা কারণ বা মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখো এবং এই মুক্তিযুদ্ধে ভারতের কি অবদান ছিল 1971 সালে মুক্তিযুদ্ধে ভারতের কি অবদান ছিল এই প্রশ্নটা তোমরা পড়বা তাহলে আমাদের সাজেশনের প্রশ্ন নাম্বার হচ্ছে 7 নাম্বার প্রশ্ন তাহলে তোমরা 7 ডান লিখে কমেন্ট করো স্যার এত কখন পড়বো 7টা প্রশ্ন দিয়েছি 7 ডান লিখে কমেন্ট করো মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখো অথবা মুক্তিযুদ্ধে ভারতের অবদান একই প্রশ্ন ঘুরে বেসায় দিতে পারে 1971 সালে মুক্তিযুদ্ধের অবদান এবং অথবা 71 সালে মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখো মুক্তিযুদ্ধে ভারতের অবদান কি ছিল এই প্রশ্নটা আসতে পারে বুঝতে পারছো তাহলে এই প্রশ্নটা পড়লে 7 ডান আর একটা প্রশ্ন দিচ্ছি এই একটা প্রশ্ন হচ্ছে তোমাদের সর্বশেষ প্রশ্ন একটা প্রশ্ন দিচ্ছি এই একটা প্রশ্ন সর্বশেষ প্রশ্ন একটা প্রশ্ন দিচ্ছি সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক জোটের ভূমিকা আলোচনা করো 20 নম্বর আমাদের সাজেশনের সর্বশেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন তাহলে 8টা প্রশ্ন দিলাম আমাদের সাজেশনের 20 নম্বর বাংলাদেশের রাজনীতিতে
রাজনৈতিক জোটের ভূমিকা লিখো। বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক জোটের ভূমিকা লিখো, এটা সর্বশেষ প্রশ্ন, এটাই সর্বশেষ প্রশ্ন। এই টোটাল 8টা প্রশ্ন তোমরা পড়বা ইনশাল্লাহ। আশা করি এই 8টা প্রশ্ন দেখেই তোমাদের গ বিভাগে কমন পড়বে, বুঝতে পারছো? আর এই যে 72-এর সংবিধান, এগুলো তো খ বিভাগে দিছি, 1969 সাল এবং 1952 সালে ভাষা, এগুলো খ বিভাগে দিছি, ওইগুলা থেকে পড়লে হবে। তাহলে আমরা 8টা প্রশ্ন দিয়েছি, 8টা প্রশ্ন তোমাদের জন্য এনাফ। আর যদি তোমরা অতিরিক্ত প্রশ্ন আরেকটা পড়ো, তাহলে পড়বা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী লিখো। এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির যে ক্ষমতা কার্যাবলী, এই প্রশ্নটাও যদি পড়ো, আমাদের সাথে 19 নাম্বার, পড়লে পড়ো, না পড়লেও কোনো সমস্যা নাই। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী, এটা পড়লে পড়বো, না পড়লেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে আমরা তোমাদেরকে টোটাল 8টা প্রশ্ন দিলাম ঘ বিভাগে, 9টা প্রশ্ন দিলাম খ বিভাগে এবং 30টা প্রশ্ন দিলাম খ বিভাগে। এই 30টা প্রশ্ন ইনশাল্লাহ আশা করি তোমরা ভালো করে পড়বা। খ বিভাগের জন্য, খ এর জন্য 9টা, গ এর জন্য 8টা প্রশ্ন। আর বাংলাদেশের যে প্রধানমন্ত্রীর ক্ষমতা গঠন কার্যাবলী যদি পড়ো, তোমরা পড়লে পড়তে পারো, না পড়লেও কোনো সমস্যা নাই। আর 72-এর সংবিধান ভালো করে পড়বা, 72-এর সংবিধান থেকে প্রশ্ন আসবে। আর হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থান আর 52-র ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 52-র ভাষা আন্দোলন, অপারেশন সার্চলাইট, অপারেশন জ্যাকপট, এই প্রশ্নগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমরা বারবার এগুলা অ্যানালাইসিস করে যাবা, পড়বা। আর তোমাদের খ বিভাগের জন্য 2টা প্রশ্ন আমি 100% নিশ্চিত করে দেই। খ বিভাগের জন্য 2টা প্রশ্ন নিশ্চিত করে দেই। সেই প্রশ্নগুলো তোমরা কি কি পড়বা একটু বলে দেই। খ বিভাগের জন্য 2টা প্রশ্ন। আচ্ছা, একজনে শফিকুল ইসলাম শফিক, সে কিন্তু মানে টাইপ করে নিছে, একদম টাইপ করে নিছে, ভেরি গুড টাইপ করে নেওয়ার জন্য। আচ্ছা, যারা যারা প্রশ্নগুলো লিখেছেন লাইভে শেষে ছবি তুলে কমেন্টে। আচ্ছা, আমি আমার বইটা ছবি তোমাদেরকে দিব, তোমরা ক্যামেরাটা ধরবো, তোমরা স্ক্রিনশট নিতে পারবা। আমি ক্যামেরা ধরবো, তোমরা স্ক্রিনশট নিতে পারবা। ক বিভাগের জন্য 2টা প্রশ্ন আমি বলে দেই, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। ক বিভাগে এই প্রশ্নগুলো আসবে। এটা হচ্ছে তোমাদের পুনরূপ আসবে, একটা পুনরূপ আসবে, এটা 100% গ্যারান্টি দিয়ে রাখো। পুনরূপ আসবে, LF এর পুনরূপ, LFO এর পুনরূপ, POTO এর পুনরূপ, বুঝতে পারছো? আর হচ্ছে তোমাদের আরেকটা পুনরূপ রয়েছে বাকশালের পুনরূপ, EBDO, PDO, এই যে পুনরূপ গুলো আছে, এই পুনরূপ থেকে তোমাদের 100%। তো আমার সব থেকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে LFO এর পুনরূপ, POTO এর পুনরূপ এবং বাকশাল কৃষক শ্রমিক আওয়ামী লীগ। তো এটা আসবে না, কিন্তু LFO এবং POTO এর পুনরূপ, এই পুনরূপের প্রশ্নগুলো 100% কমন পাবা। তাহলে এই প্রশ্নগুলো পড়লেই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, মায়াবী মেয়ে লিখে, স্যার আল্লাহ পাক আপনি ভালো করুন, আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য দোয়া করবেন, আমাদের পরীক্ষাগুলোর জন্য ভালো হয় ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ, আমাদের জন্য অবশ্যই দোয়া করবা, আমার জন্য অবশ্যই দোয়া করবা, ঠিক আছে? তাহলে আমরা ক বিভাগ থেকে তোমাদের আর কোনো প্রশ্ন বলতে হবে? ক বিভাগের জন্য কোনো প্রশ্ন বলা দরকার আছে? আমি তোমাদেরকে একটু ছবি দেই, তোমরা হচ্ছে দাগানোর চেষ্টা করবা। আমি ক্যামেরাটা ধরতেছি, ক্যামেরাটা ব্যাক ক্যামেরা ধরবো, তোমরা একটু স্ক্রিনশট নিবা, শস যেটাকে বলা হয় স্ক্রিনশট, বুঝতে পারছো? SS নিবার চেষ্টা করবা। তোমরা যারা যারা খ বিভাগটা যারা মিস করেছো, আমি স্ক্রিনশট দিচ্ছি, তোমরা একটু মানে আমি দিচ্ছি তোমাদেরকে, শেয়ার করতেছি ক্যামেরাটা, তোমরা হচ্ছে একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবা। খ, খ, গ, এই 3টা পার্ট আমি আবার ধরতেছি, ঠিক আছে? তাহলে 3টা প্রশ্ন তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা। আমি ধরতেছি মোবাইলটা, তোমরা একটু দেখার চেষ্টা করো। আমি মোবাইলটা ধরতেছি, তোমরা একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে? এই যে দেখো, আমি মোবাইলটা ধরতেছি, তোমরা হচ্ছে একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। যাদের কাছে বইটা আছে দেখো, এই যে দেখো আমি ধরতেছি, ঠিক আছে? তোমরা একটু স্ক্রিনশট নাও। এই যে খ বিভাগের প্রশ্নগুলা দেখো, আমাদের সাজেশনের খ বিভাগের প্রশ্নগুলো যেগুলো দেখানো আছে, তোমরা এই প্রশ্নগুলা একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। তোমরা একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। এদিক থেকে প্রশ্নগুলো আমি একটু ধরলাম, তোমরা একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। স্ক্রিনশট দিলে এতক্ষণ যে লিখলাম, আচ্ছা
যারা মিস করেছো তারা একটু লিখে নাও। এই যে প্রশ্ন, ঠিক আছে, তাহলে আমার এই প্রশ্নগুলো দেয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো যারা আমার লাইভে ছিলা, এখন যারা আমাদের লাইভে ছিলা তারা অবশ্যই, যারা আমাদের লাইভে ছিলা তাদেরকে একটা কথা বলি, তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে আমাদের সাজেশনগুলো নিতেছো, যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে সাজেশন নিচ্ছ, তারা আমাদের এই পেজটা, ইমরান পাবলিকেশন যে পেজটা রয়েছে, এই পেজটা অবশ্যই ফলো দিবা। ইমরান পাবলিকেশন পেজটা যারা যারা আমাদের ইমরান পাবলিকেশনের নতুন সদস্য, যারা আমাদের এই সাজেশন যারা রেগুলার খুঁজো, তারা এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা, বুঝতে পারছো? অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, এই পেজটা ফলো দিয়ে রাখবা, তাহলে আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের কিন্তু ডিগ্রি থার্ড ইয়ারে ইংরেজি সাজেশন রয়েছে উত্তর সহকারে। যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে, যারা আমাদের সাজেশন ফলো করো, তোমাদের ভাই বোনদেরকে উত্তর সহকারে একটা বই পড়লেই তোমরা উত্তর সহকারে 100% পর্যন্ত কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বইটা নেওয়ার জন্য সাজেস্ট করবা সবাইকে। যারা তোমাদের বড় ভাই বোন আছে, যারা তোমাদের এই সামনে তোমরা এই পরীক্ষা দিবা, যারা থার্ড ইয়ারে আছো, তারা হচ্ছে এই বইটা বা আমাদের সাজেশনগুলো নেওয়ার জন্য একটু সাজেস্ট করবা। এই বইটা মূল্য হচ্ছে 250 টাকা। আমাদের বিএ বিএসএস এর উত্তর সহকারে সাজেশন রয়েছে। তো যারা বইগুলো প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবা 01985595508 এই হোয়াটসঅ্যাপে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ 01902147108। এই হোয়াটসঅ্যাপ গুলাতে মেসেজ করলে তোমরা আমাদের সাজেশন বইগুলা পিডিএফ গুলা নিতে পারবা, ঠিক আছে? তো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদেরকে আমাদের বইগুলা নেওয়ার জন্য সাজেস্ট করবা। পিডিএফ কপি পাওয়া যায় এবং অন্যান্য যে সাবজেক্টের সাজেশন গুলো পাওয়া যায়। যেহেতু তোমরা অনেকক্ষণ ধরে ছিলা, অনেকেই সবাইকে পাওয়া সম্ভব হবে না পরবর্তীতে, এই জন্য তোমরা এই সাজেশন গুলা তোমরা পড়বা এবং সাজেশন গুলো নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ পাক সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন। আমার জন্য অবশ্যই দোয়া করবা, আমি যেন সুস্থ থাকি এবং সুন্দরভাবে সাজেশন গুলো দিয়ে দিতে পারি এবং তোমাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।